প্রিয় শিক্ষার্থীরা, আমি সামির আফরিন। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে উদ্ভিদে বংশবৃদ্ধি, অর্থাৎ উদ্ভিদ কীভাবে বংশবিস্তার করছে। আমরা চোখের সামনে দেখছি একটা উদ্ভিদ থেকে একাধিক উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং তারা বংশবিস্তার করছে। আজকে আমরা জানব এটা আসলে কিভাবে ঘটছে। বংশবৃদ্ধি বা প্রজননের ব্যাপারটা আসলে কি। একটি জীব তার মতো অনুরূপ আরেকটি জীবকে রেখে যেতে চায়, এটাই হচ্ছে জনন বা প্রজনন। তোমাদের বইয়ে দেখো জননের সংজ্ঞাটা, যে জটিল প্রক্রিয়ায় উদ্ভিদ দুটি প্রজনন কোষের মিলনের মাধ্যমে বা জনন কোষের মিলন ছাড়া নতুন প্রতিরূপ সৃষ্টি করে বা একটি মাতৃ উদ্ভিদ তার সন্তান উদ্ভিদের সৃষ্টি করে, এই প্রক্রিয়াকে জনন বা প্রজনন বলে। প্রজনন বা জননকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অযৌন জনন ও অপরটি হচ্ছে যৌন জনন। আজকে আমরা আলোচনা করব অযৌন জনন নিয়ে। অযৌন জননকে আবার দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে স্পোর উৎপাদন ও অপরটি অঙ্গজ জনন। স্পোর উৎপাদন আসলে কি? স্পোর উৎপাদনের বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বলতে পারব, বৈশিষ্ট্য 1, নিম্ন শ্রেণীর উদ্ভিদে স্পোর বা অণুবীজ উৎপন্ন হয়। স্পোর হচ্ছে ইংরেজি শব্দ, স্পোরের বাংলা হচ্ছে অণুবীজ, যেটির মাধ্যমে এরা বংশবিস্তার করে। 2, দেহকোষ অণুবীজবাহী একটি অঙ্গে পরিণত হয়। সেই অণুবীজবাহী অঙ্গকে আমরা অণুবীজ তলি বলি। 3, তলির ভিতরে একটি অণুবীজ উৎপন্ন হয়, আবার অনেক সময় তলির বাইরেও উৎপন্ন হয়। একটি অণুবীজও হতে পারে, আবার অসংখ্য অণুবীজও হতে পারে। 4, তলির বাইরে যে অণুবীজ থাকে তাকে কনিডিয়াম বলে। 5, মিউকরের তলিতে অসংখ্য অণুবীজ থাকে, যার মাধ্যমে এরা বংশবৃদ্ধি করে থাকে। 6, পেনিসিলিয়াম কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। বহি অণুবীজের কোনো কোনোটিকে আমরা কনিডিয়াম বলি। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা আবার বলতে পারি অযৌন জনন কয় প্রকার? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, অযৌন জনন 2 প্রকার। ক, স্পোর উৎপাদন ও খ, অঙ্গজ জনন। স্পোর উৎপাদন কি আমরা আরেকটু দেখে নিই। স্পোর উৎপাদন বৈশিষ্ট্যগুলো দেখো। 1, নিম্ন শ্রেণীর উদ্ভিদে স্পোর বা অণুবীজ উৎপন্ন হয়। স্পোর হচ্ছে ইংরেজি শব্দ, স্পোরের বাংলা হচ্ছে অণুবীজ, যেটির মাধ্যমে এরা বংশবিস্তার করে। 2, দেহকোষ অণুবীজবাহী একটি অঙ্গে পরিণত হয়। সেই অণুবীজবাহী অঙ্গকে আমরা অণুবীজ তলি বলি। 3, তলির ভেতরে একটি অণুবীজ উৎপন্ন হয়, আবার অনেক সময় তলির বাইরেও উৎপন্ন হয়। একটি অণুবীজও হতে পারে, আবার অসংখ্য অণুবীজও হতে পারে। 4, তলির বাইরে যে অণুবীজ থাকে তাকে কনিডিয়াম বলে। 5, মিউকরের তলিতে অসংখ্য অণুবীজ থাকে, যার মাধ্যমে এরা বংশবৃদ্ধি করে থাকে। 6, পেনিসিলিয়াম কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। আরেকটি যে ভাগ আছে অযৌন জননের, সেটা হচ্ছে অঙ্গজ জনন। অর্থাৎ এখানে অঙ্গের কথা বলা হয়েছে, এখানে অঙ্গ নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ অঙ্গের মাধ্যমে যে জনন কার্য হবে তাকে অঙ্গজ জনন বলে। এটির নাম দেখে আমরা মোটামুটি একটা ধারণা পেতে পারি।
অঙ্গজ জননের বৈশিষ্ট্যগুলো কি আছে চলো আমরা একবার দেখে নিই। 1. কোনো অযৌন রেণু বা জনন কোষ সৃষ্টি হয় না, অর্থাৎ আমরা যখন স্পোর উৎপাদন পড়েছিলাম, স্পোর উৎপাদনের মাধ্যমে যে বংশবিস্তার হয়েছে সেখানে অণুবীজ বা অযৌন রেণু উৎপন্ন হয়ে থাকে। কিন্তু অঙ্গজ জননে কি হবে? কোনো ধরনের অযৌন রেণু বা জননকোষ এখানে সৃষ্টি হবে না। 2. দেহের অংশ খণ্ডিত হয়ে বা রূপান্তরিত হয়ে জনন ঘটে। আমরা নামেই বুঝতে পারছি অঙ্গজ জনন অবশ্যই দেহের অঙ্গাণুগুলো জনন কার্যে সহায়তা করবে বা পার্টিসিপেট করবে। অঙ্গজ জননকে আবার দু ভাগে ভাগ করা যায়, যথা প্রাকৃতিক অঙ্গজ জনন ও কৃত্রিম অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জনন প্রাকৃতিকভাবে যে সকল জনন কার্য সম্পন্ন হয় তাকে প্রাকৃতিক অঙ্গজ জনন বলে, আর যে সকল জনন কৃত্রিমভাবে ঘটে থাকে তাকে কৃত্রিম অঙ্গজ জনন বলে। আমরা যদি আবার শুরু থেকে দেখি তাহলে একটু করে খেয়াল করো জনন কি। যে সকল জটিল প্রক্রিয়ায় উদ্ভিদ দুটি জননকোষের মিলনের মাধ্যমে বা জননকোষের মিলন ছাড়া নতুন প্রতিরূপ সৃষ্টি করে বা একটি মাতৃ উদ্ভিদ তার সন্তান উদ্ভিদের সৃষ্টি করে, এই প্রক্রিয়াকে প্রজনন বা জনন বলে। এই জননকে দু ভাগে ভাগ করা যায়। কি কি? অযৌন ও যৌন। অযৌন জননকে আবার দু ভাগে ভাগ করা যায়, স্পোর উৎপাদন ও অঙ্গজ জনন। আবার অঙ্গজ জননকে দু ভাগে ভাগ করা যায়, যথা প্রাকৃতিক অঙ্গজ জনন ও কৃত্রিম অঙ্গজ জনন। আলোচনা করছিলাম অযৌন জননের প্রাকৃতিক অঙ্গজ জনন নিয়ে। প্রাকৃতিক অঙ্গজ জননকে আবার চারটি ভাগে ভাগ করা হয়। 1. দেহের খণ্ডায়ন। 2. মূলের মাধ্যমে। 3. রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। 4. পাতার মাধ্যমে। তাহলে আমরা দেখে নিই দেহের খণ্ডায়ন। এখানে মূলত স্পাইরোগাইরা, মিউকর উদ্ভিদের কথা এখানে বলা হয়েছে। এই সকল উদ্ভিদের দেহের কোনো অংশ খণ্ডিত হলে প্রতিটি খণ্ড স্বাধীন উদ্ভিদে পরিণত হয়ে থাকে। তারপরে আসি আমরা মূলের মাধ্যমে যে খণ্ডায়ন, সেটা মূল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়ে থাকে, যেমন পটল। পটল কি হচ্ছে? মূল থেকে উদ্ভিদ সৃষ্টি হয়। আরও একটি যেটা জিনিস আছে সেটা হচ্ছে মূল খাদ্য সঞ্চয়ের মাধ্যমে মোটা ও রসালো হয়, নতুন উদ্ভিদ গজায়, যেমন মিষ্টি আলু। মিষ্টি আলু আসলে একটি রূপান্তরিত মূল। পরবর্তী ভাগ যেটি আছে সেটি হচ্ছে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। বিভিন্ন প্রতিকূলতায় কাণ্ড খাদ্য সঞ্চয় অঙ্গজ জননের মাধ্যমে এরা পরিবর্তিত হয়। এরা পরিবর্তিত কাণ্ড। পরিবর্তিত কাণ্ডের আবার বিভিন্ন রূপ আছে, যেমন টিউবার, রাইজোম, কন্দ বা বাল্ব, স্টুলন, অফসেট, বুলবিল। তাহলে এখন আমরা দেখি টিউবার কি। টিউবার হচ্ছে মাটির নিচে মূলের অগ্রভাগ রসালো হয়ে খাদ্য সঞ্চয় করে কন্দের সৃষ্টি করে। এই কন্দকেই টিউবার বলে, যেমন আলু। রাইজোম মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে। এখানে পর্ব, উপপর্ব, পর্বসন্ধি স্পষ্ট, যেমন আদা। বাল্ব বা কন্দ শীর্ষমুকুল খাদ্য সঞ্চয় করে রসালো হয়, যেমন পেঁয়াজ এবং রসুন। স্টুলন এটি শীর্ষমুকুল উৎপন্ন হয়, যেমন কচু ও পুদিনা। অফসেট সাধারণত জলজ উদ্ভিদের মধ্যে অফসেট দেখা যায়, যেমন কচুরিপানার মধ্যে। এরপরে আসি আমরা বুলবিল। বুলবিলে কি হয় দেখো, শীর্ষমুকুলগুলো এক পর্যায়ে গিয়ে পিণ্ডের সৃষ্টি করে, পিণ্ডের মাধ্যমে পরিবর্তিতে বংশবৃদ্ধি করে, যেমন চুপড়ি আলু। এটির মাধ্যমে নতুন একটা উদ্ভিদের সৃষ্টি হয়। প্রাকৃতিক অঙ্গজ জননের সর্বশেষ যে ধাপ আছে সেটি হচ্ছে পাতার মাধ্যমে। অনেক সময় দেখা যায় পাতার কিনারা থেকে মুকুলের সৃষ্টি হয়, সেই মুকুল থেকে আবার নতুন উদ্ভিদের সৃষ্টি হয়, যেমন পাথরকুচি। কৃত্রিম অঙ্গজ জনন।
যে সকল ক্ষেত্রে উদ্ভিদের উৎপাদন বা পরিমাণ মাতৃ উদ্ভিদের তুলনায় পরিমাণে কম হয় সেখানে কৃত্রিম পদ্ধতি প্রয়োগ করা হয়, যাতে করে উৎপাদন আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় অথবা মাতৃ উদ্ভিদের সমগুণ সম্পন্ন হয়। যেমন আম, কমলা, লেবু ইত্যাদির উৎপাদন বাড়ানোর জন্য কৃত্রিম অঙ্গজ জনন ব্যবহার করা হয়। কৃত্রিম অঙ্গজ জনন দুটি উপায়ে হয়ে থাকে, যেমন কলম এবং শাখা কলম। কলমকে বলা হয় গ্রাফটিং এবং শাখা কলমকে বলা হয় কাটিং। তাহলে শিক্ষার্থীরা, আমরা একটু দেখে নিই কলম কি। অনেক সময় দেখা যায় কলম প্রক্রিয়াটি অনেক জায়গায় প্রয়োগ করতে। এখানে প্রথমে মাতৃ উদ্ভিদের সতেজ ও সুস্থ একটি শাখা নির্বাচন করতে হয়। সেই শাখার কিছু অংশ বা সামান্য পরিমাণে বাকল কেটে ফেলে সেই কাটা জায়গায় গোবর এবং মাটির মিশ্রণ একসাথে মিশিয়ে লাগাতে হয় এবং লাগানোর পর একটি পলিথিন দিয়ে বেঁধে দিতে হয়, যাতে করে ওই মিশ্রণটি ওই জায়গা থেকে পড়ে না যায়। ওই জায়গায় কিছুদিন পর পর পানি দিয়ে ভেজা রাখতে হয়। কিছুদিন পরে দেখা যাবে সেখানে নতুন একটি উদ্ভিদের জন্ম হয়েছে। সেই উদ্ভিদকে মাটিতে রোপণ করলে নতুন একটি চারাগাছ পাওয়া যাবে। এটিকেই বলা হয় কলম। এভাবে কলম প্রক্রিয়া প্রয়োগ করতে হয়। পরবর্তী প্রক্রিয়া হচ্ছে শাখা কলম। অনেক সময় দেখা যায় গোলাপের একটি ডালকে কেটে ভেজা মাটিতে পুঁতে রাখলে সেখান থেকে নতুন একটি গাছের উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে বলা হয় শাখা কলম। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল চতুর্থ অধ্যায়ের অযৌন জননের বিভিন্ন ভাগগুলোর নাম ও বৈশিষ্ট্য। আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো, যেটা তোমরা স্ক্রিনে দেখবে এবং এটা বাসায় করার চেষ্টা করবে। সুমিদের বাড়িতে অনেকগুলো আম গাছ থাকলেও কোনোটিতে ভালো মানের আম ছিল না, ফলনও কম ছিল। তাই সে ভালো ফলন পাওয়ার জন্য পাশের বাড়ির রুমিদের ভালো জাতের আম গাছকে নিজেদের গাছে অঙ্গজ জনন প্রক্রিয়ায় প্রতিস্থাপন করে। এতে সে আশাতীত ফল পায়। প্রশ্ন দেখো, ক, প্রজনন প্রধানত কয় প্রকার? খ, টিউবার বলতে কি বোঝায়? গ, সুমি কিভাবে উক্ত প্রক্রিয়াটি সংগঠিত করেছে ব্যাখ্যা করো। ঘ, সুমি উক্ত প্রক্রিয়াটি বেছে নেওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো। পরবর্তী পর্বে আমি যৌন জনন নিয়ে আলোচনা করব। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবে না। আল্লাহ হাফেজ।